নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখক অরুণাভ দত্তের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম ননী গোপাল। দারুণ মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকে নতুন একটি হাসির গল্প, ননী গোপাল। ফোকলাগঞ্জের ভাবুকপাড়ায় সকাল হলেই ভারী গণ্ডগোল বাধে। দিনের আলো ফুটলেই কাক পক্ষীদের সঙ্গে সঙ্গে দামুর পোষা মোরগ কোঁকর কোঁ বলে ডেকে ওঠে। মোরগের হাঁক ডাকে দামুর প্রতিবেশী নন্দভরের পোষা কুকুরটা সচকিত হয়ে উঠে তারস্বরে চিৎকার জুড়ে দেয়। তার চেঁচামেচি শুনে ভৈরব চক্রবর্তীর আতপাগল দাদা বাড়ি থেকে একটা শাঁখ নিয়ে বেরিয়ে আসে এবং পোঁ পোঁ করে শাঁখ বাজাতে বাজাতে এদিক সেদিক ছুটে বেড়ায়। হরিশ কুণ্ডুর ঠাকুরমা শঙ্খধ্বনি শুনে তাড়াতাড়ি উঠে বসেন, কিন্তু দিন না রাত তা ঠাহর করতে না পেরে করতালি দিয়ে হরিদিন তো গেল সন্ধ্যা হলো গাইতে থাকেন। আর ঠিক তখনই ননী গোপাল বাড়ি থেকে বেরিয়ে পড়ে হারান কবিরাজের জন্য ভেষজ গাছগাছরার সন্ধানে। যাওয়ার আগে ননীর দিদিমা তাকে বলে দেন, আজ আবার ফেরার পথে একটু ভেলি গুড় আনতে ভুলিস না যেন। ননী গোপাল নিঃশব্দে মাথা নাড়ে এবং বাড়ি থেকে 7 পা ফেলেই সে কথা ভুলে যায়। প্রায় 1 মাস হয়ে গেল এমনটাই চলছে। পিসিমা কাগজে লিখে দিচ্ছেন, কিন্তু ননীর সেই কাগজের কথাও মনে থাকছে না। ননী গোপাল বড়ই আনমনা ছেলে। কতবার যে সে পূর্ব দিকে যেতে গিয়ে পশ্চিম দিকের কথা ভাবতে ভাবতে সোজা দক্ষিণ দিকে চলে গিয়েছে তার কোনো হিসেব নেই। কাজকর্মে ভুলভ্রান্তি তো নিত্য ঘটনা। ননী গোপাল হারান কবিরাজের কাছে চাকরি করে। তাকে নিয়ে হারানের বড়ই ভাবনা। ফোকলাগঞ্জের হারান কবিরাজ বুড়ো হলেও এখনও তাঁর দারুণ পসার। পুরনো পুঁথিপত্র ঘেঁটে হারান নানা কবিরাজি ঔষধ তৈরি করেন। ফোকলাগঞ্জে হারান একেবারে ধন্বন্তরী। ফোকলাগঞ্জের উকিল মরুৎপতি বাগচির অগ্নিমান্দর কারণে খিদে কমে গিয়েছিল। অত বড় খাইয়ে লোকটা না খেয়ে খেয়ে একেবারে মুষড়ে পড়লেন। তারপর হারান কবিরাজের কাছে যেতেই তিনি আকন্দ গাছের অর্ধশুষ্ক পাতার সঙ্গে সৈন্ধব লবণ মিশিয়ে একটা ওষুধ বানিয়ে দিলেন। তা সেবন করে মরুৎপতির পেটে এখন নিশিদিন 100 ছুঁচোয় ডন দিচ্ছে। হরিজীবনপুরের নিশিকান্ত পাঁজার ছিল অনিদ্রা রোগ। ঘুমপাড়ানি ছড়া শুনে কিংবা রাতভর শয়ে শয়ে ভেড়া গুনেও তাঁর ঘুম আসতো না। শেষে হারান কবিরাজের দেওয়া কুলেখাড়ার শিকড়ের রস প্রতিদিন 2 চামচ করে খেয়ে নিশিকান্ত হাতে নাতে ফল পেয়েছেন। এখন কানের কাছে খোল করতাল বাজলেও নিশিকান্তর ঘুম ভাঙে না। শিবকালী ভট্টাচার্যের হার্ট ভীষণ দুর্বল। সামান্য শব্দেই বুক কেঁপে ওঠে। সেবার শিবকালী এক মনে খবরের কাগজ পড়ার সময় তার পাশে বসা জটাধর বিশ্বাস এমন জোরে হাঁচি ফেললেন যে শিবকালীর কি ভীষণ হৃৎকম্প শুরু হলো। ইদানিং হারান কবিরাজের দেওয়া অশোক গাছের ছাল গরম জলে ভিজিয়ে ছেঁকে খেয়ে শিবকালীর অবস্থার উন্নতি হয়েছে। বছরভর হারানের কাছে জ্বর জারি সর্দি কাশি পেট গরম বদহজমের রোগীদের ভিড় লেগেই আছে। রোগী দেখার ফাঁকে ফাঁকে হারান ভেষজ গাছগাছরা থেকে নানা রকম আয়ুর্বেদিক ওষুধ বানাচ্ছেন। সেসব তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ননী গোপালই খুঁজে আনে।
ফোকলাগঞ্জের বাজারে সবসময় সব জিনিস পাওয়া যায় না। ননীগোপাল সাত সকাল থেকে বনবাদার, পুকুর পাড়, জলা জমির ধার ইত্যাদি জায়গায় ঘুরে ঘুরে হারানের ফরমাস অনুযায়ী নানা শাক পাতা, লতাগুল্ম, গাছের ছাল, আঠা জোগাড় করে আনে। ননী ছোটবেলায় ফোকলাগঞ্জ ও তার আশপাশে অনেক বন জঙ্গল, ঝোপঝাড়, জলা পুকুর দেখেছে। এখন সিংহভাগ বনবাদার সাফ করে পুকুর ডোবা বুজিয়ে বড় বড় ঘর বাড়ি উঠে গিয়েছে। অনেক ভেষজ গাছপালা আজকাল মাথা খুঁড়লেও মেলে না। তাই ননীগোপালকে সেসবের খোঁজে ফোকলাগঞ্জ ছাড়িয়ে অনেক দূরে যেতে হয়। স্মৃতি লোপাটের জেরে ননীগোপাল প্রায়ই নিজের ও হারান কবিরাজের অশান্তি বাড়ায়। যেমন একবার হিঞ্চে শাক তুলতে গিয়ে পুকুর পাড়ের একটা গাছের ডালে একটা মাছরাঙা পাখি দেখে এমন আনমনা হয়ে গেল ননীগোপাল যে হিঞ্চে শাকের বদলে বিছুটি পাতা তুলে নিয়েছিল। আর একবার আমরুল শাক খুঁজতে বেরিয়ে রসময় ময়রার জিলিপি ভাজা দেখতে দেখতে এমনই মশগুল হয়ে গেল ননীগোপাল যে শাকের কথা বেমালুম ভুলে গিয়ে গুটি কয়েক বাঁশ পাতা আর খান কয়েক পায়রার পালক তুলে এনেছিল। অন্যবার তো আরও ভয়ঙ্কর কাণ্ড বাঁধিয়েছিল। অশোক গাছ খুঁজতে গিয়ে ভুল করে ফোকলাগঞ্জের দুর্ধর্ষ অশোক গুন্ডাকে হারানের বাড়িতে এনে তুলেছিল। ননীর এমন সৃষ্টি ছাড়া কাণ্ড দেখে হারানের মেজাজ প্রায়ই মনুমেন্টে উঠে যায়। কিন্তু হারান আর কী বা করেন? ননীগোপাল ছাড়া আর কেই বা যৎ সামান্য মাইনেই সকাল সন্ধে তাঁর ফাই ফরমাস খাটতে আসবে। হারান কবিরাজ অবশ্য ননীর এই আনমনা স্বভাব দূর করার কম চেষ্টা করেননি। ব্রাহ্মী শাক ফেল করে যাওয়ায় ননীকে শুকনো পানিফলের শাঁস সুজির মতো গুঁড়ো করে তা ঘিয়ে ভেজে দুধ চিনি দিয়ে হালুয়ার মতো তৈরি করে খেতে বলেছিলেন। ননী সে কথা ভুলে গিয়ে পানিফলের গুঁড়োর বদলে তার দিদিমাকে দিয়ে সুজির পায়েস রান্না করিয়ে খেয়ে নিয়েছিল। সেদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে ননীগোপাল লাটাইপুরের দিকে চলেছে। হারান কবিরাজ ছাতিম গাছের আঠা আনতে বলেছেন। সেই আঠা সুবল দাসের পোকা লাগা দাঁতের গর্তে লাগানো হবে। লাটাইপুরের গজানন তালুকদারের কাছ থেকে ননীগোপাল জেনেছিল যে ফোকলাগঞ্জের চওড়া খালটা যেখানে লাটাইপুরের দিকে বাঁক নিয়েছে ঠিক সেখানে একটা ডোবার ধারে একটা ছাতিম গাছ রয়েছে। ডোবার ধারে পৌঁছেও গিয়েছিল ননীগোপাল, কিন্তু ছাতিম গাছটাকে খুঁজে পাচ্ছিল না। সে এদিক ওদিক তাকাচ্ছে। খানিক দূরে হরিমতির হাই স্কুল। ননী কিছুকাল ওই স্কুলে লেখাপড়া করেছিল। তারপর একবার অঙ্ক পরীক্ষার খাতায় ভুল করে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ লিখে আসার পর থেকে সে আর স্কুলের দিকেও পা মারায়নি। ডোবা থেকে খানিক তফাতে একটা নারকেল গাছ কদিন আগে দুর্যোগের রাতে বাজ পড়ে পুড়ে গিয়েছে। সেই গাছের গোড়ায় একটা অদ্ভুত আকৃতির লতানি গাছ জন্মেছে। গাছটাকে ভালোভাবে লক্ষ্য করে ননীগোপাল অবাক হয়। এমন উদ্ভট আকৃতির লতা সে কোশমিন কালে দেখেনি। গাছটার পাতার রং ফিকে নীল আর পাতাগুলোর আকৃতি অবিকল প্রশ্নবোধক চিহ্নের মতো। কৌতূহলের বশে ননীগোপাল গাছের কয়েকটা পাতা ছিঁড়ে মুখের কাছে আনতেই একটা ঝাঁঝালো গন্ধ পায়। পর মুহূর্তেই বিদ্যুৎ গতিতে ননীর মনে পড়ে যায় ছাতিম গাছের আঠার কথা। এমনকি এটাও মনে পড়ে যে তাকে বাড়ি ফেরার পথে ভেলি গুড় কিনতে হবে। চিন্তাগুলো মনে আসতেই ননী চমকে ওঠে। সহসা তার দুর্বল স্মৃতিশক্তি চাঙ্গা হয়ে গেল কি করে? পাতার ঝাঁঝালো গন্ধটা নাকে যাওয়ার পরেই এমনটা হলো কি? ননীগোপাল সন্দিগ্ধভাবে দ্বিতীয়বার পাতার গন্ধটা শুঁকল। সঙ্গে সঙ্গে ননীর ঘুমিয়ে থাকা স্মৃতিগুলো যেন ধড়মড় করে জেগে উঠল। ননীর গড়গড় করে মনে পড়তে লাগলো যে সে এতক্ষণ ধরে প্রতিটা সেকেন্ডে কি কি দেখেছে আর চিন্তা করেছে।
আশ্চর্য, গন্ধটা আরও একবার শুঁকল ননি। এবার তার হুড় করে মনে পড়ে যাচ্ছে প্রায় মাসখানেক আগেকার অনেক ভুলে যাওয়া স্মৃতি। অদ্ভুত দর্শন লতাটার এমন আশ্চর্য গুণ চাক্ষুষ করে ননীগোপালের আক্কেল গুরুম। হঠাৎ করে এই বিস্মৃতির একটা দুর্দান্ত ওষুধ আবিষ্কার করে ফেলেছে সে, একেবারে ব্রাহ্মীশাকের দাদা মশাই। কিন্তু এমন আশ্চর্য বস্তু এখানে জন্মালো কিভাবে? পৃথিবীতে এমন জিনিস আছে বলে কখনো শোনেনি ননি। তবে কি বাইরের কোনো ভিনগ্রহ থেকে এসে পড়ল? ননি আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলো যে কয়েকদিন আগে সবজি বিক্রেতা কালুরাম সকলকে বলে বেড়াচ্ছিল যে সে নাকি সেই ঝড় বৃষ্টির রাতে এখান দিয়ে যাওয়ার সময় দেখেছে বজ্রপাতের সঙ্গে সঙ্গে কিছু আগুনের গোলা আকাশ থেকে ছুটে এসেছে, এই ডোবার আশপাশে আছড়ে পড়েছে। কিন্তু বুড়ো কালুরামের একটু ভীমরতি আছে জেনে তার কথায় কেউ আমল দেয়নি। ননীগোপাল আনন্দের চোটে ধেই ধেই করে খানিক নেচে নিল। এই জিনিস দেখলে হয়তো হারান কবিরাজও উদ্বাহু হয়ে নাচবেন, তারপর বানিয়ে ফেলবেন স্মৃতি বিলোপের এক জবরদস্ত কবিরাজি ওষুধ, যাকে বলে বিস্মরণের জম। সবাই হারান আর ননীগোপালের নামে ধন্য ধন্য করবে, সকলের স্মরণশক্তি জোরদার হবে। ভুলে গেছি এই বাক্যটাই মানুষ ভুলে যাবে। 90 বছরের বুড়ো মানুষও শৈশবের ঘটনা গড়গড় করে বলে দেবে। ননি যত ভাবে ততই লাফায়। তারপর হারানকে দেখাবে বলে লতার কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে ননি চোঁ চাঁ দৌড় লাগায়। যেতে যেতে ননি দেখে দিকে দিকে বিভ্রান্তিকর পরিস্থিতি। যেমন বজ্রধারী নস্কর রাস্তায় দাঁড়িয়ে তার ভাগ্নে সতীশের উপর খুব তর্জন গর্জন করছেন। সতীশের হাতে বাজারের থলে, বজ্রধারীর হাতে গুটি কয়েক আমড়া। বাড়িতে মেয়ে জামাই আসবে বলে বজ্রধারী ভাগ্নেকে বাজার থেকে 3 কিলো হিমসাগর আম কিনতে বলেছিলেন। সতীশ আমের বদলে ভুল করে 3 কিলো আমড়া নিয়ে এসেছে। বজ্রধারী তো সতীশকে চিবিয়ে খেতে উদ্যত হয়েছেন আর বলছেন, তুই একটা অপদার্থ, অপগণ্ড, একটা মানে। উত্তেজিত হলে বজ্রধারী অনেক কথাই ভুলে যান। তাই অপদার্থর সমার্থক কোনো শব্দ বা বাক্য খুঁজে না পেয়ে তিনি আরও রেগে যাচ্ছেন। ননি বজ্রধারীর পাশ দিয়ে যেতে যেতে লতার একটা পাতা 1 সেকেন্ডের জন্য বজ্রধারীর নাকের সামনে ধরল। ব্যাস, পাতার তীক্ষ্ণ গন্ধ নাকে যাওয়ার পরেই বজ্রধারী বলে উঠলেন, সতীশ, তুই একটা অকম্মার ধারী, অকালকুশ মান্ডু, আমড়া কাঠে ঢেঁকি। মনে পড়ার আনন্দে বজ্রধারী হাসতে হাসতে সতীশকে ভৎসনা করছেন। হা 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 হা, সব মনে পড়ে যাচ্ছে। কচু বনের কালা চাঁদ, ষাঁড়ের গোবর, বুদ্ধির ঢেঁকি। ব্যাপার দেখে সতীশ হতভম্ব। আরও খানিকটা গিয়েই ননীগোপাল শুনতে পায় চাঁদুর চায়ের দোকানে বসে জগাইপাল মাধাই দাসকে বলছেন, আমি খুব সাবধানী লোক, আমি ছুঁচো মেরে হাত গন্ধ করা পছন্দ করি না। কথাটা শোনা মাত্র মাধাই দাসের ভুরুতে ভাঁজ পড়ল। তিনি কি একটা কথা মনে করার আপ্রাণ চেষ্টা করে বললেন, ওই যে ভুলে যাচ্ছি, কি এই ছুঁচো আর দুর্গন্ধ নিয়ে আর একটা কী যেন প্রবাদ আছে। ইস, পেটে আসছে, মুখে আসছে না। ঠিক তখনই ননীগোপাল মাধাই দাসের কাছে গিয়ে বলল, মাধাই কাকা, এই পাতার গন্ধটা একবার শুকে দেখুন, পেটের কথা এক্ষুনি জিভের ডগায় নৃত্য করবে। তাই নাকি? বলে মাধাই দাস খুব আগ্রহের সঙ্গে পাতার গন্ধটা বুক ভরে টেনে নিলেন। তারপরেই ঝাঁঝালো গন্ধে আঁক ওয়াক করে প্রায় ভিড়মি খেতে যাবেন, হঠাৎ তাঁর প্রবাদটা মনে পড়ে গেল। ছুঁচো যদি আতর মাখে তবু কি তার গন্ধ ঢাকে? ওরে ননি, এটা কি জিনিস শোঁকালি?
ননীগোপাল তখন পৌঁছে গিয়েছে হরিপদ সান্যালের কাছে। হরিপদ রাস্তার ধারে দাঁড়িয়ে প্রচণ্ড হা হুতাশ করছিলেন, কারণ তিনি তার মোবাইলের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। হরিপদ মানুষটা একটু অদ্ভুত, খুব শক্ত শক্ত নাম তার পছন্দ। পরে সেগুলো মনে করতে গিয়ে নিজেই হিমশিম খান। নিজের মেয়ের নাম রেখেছেন বার্ষভানবী, কিন্তু মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে দেখেন সেই নাম তার স্মৃতি থেকে লোপাট। এখন যেমন মেঘনাদ বধ কাব্যের একটা লাইন পাসওয়ার্ডে রেখে ভুলে বসে আছেন। ভাগ্যিস ননীগোপাল এসে পড়েছিল, তাই রক্ষে। পাতার উগ্র গন্ধ শুঁকেই হরিপদ বলে উঠলেন, মনে পড়ে গেছে, বাজিল দুন্ধুবি গম্ভীর জিমুত মন্দ্রে। একের পর এক পরোপকার করে ননীগোপালের দারুণ আনন্দ হয়েছে। তার দাদু অম্বুজবাবুর মনটাও এমন উদার ছিল। দিদিমার মুখে শুনেছে অম্বুজবাবু নাকি অনেককে টাকা ধার দিয়ে আর ফেরত পাননি, কখনো দেনাদারদের তাগাদাও দেননি। কথাটা মনে পড়তেই ননি ভাবল, তাদের টানাটানির সংসারে টাকাগুলো এলে অনেক সুরাহা হবে। এই তালিকায় প্রথম নাম রয়েছে সদাযোগী বিশ্বাসের। সে হলো অম্বুজবাবুর বন্ধুর ছেলে, প্রচণ্ড ধূর্ত লোক। তাকে বিশ্বাস করে টাকা ধার দিয়ে আজ পর্যন্ত কেউ তা ফেরত পায়নি। এককালে সদাযোগী অম্বুজবাবুর কাছে এসে মায়া কান্না কেঁদে 1000 টাকা ধার নিয়ে গিয়েছিল, কিন্তু 27 বছর পেরিয়ে গিয়েছে, সদাযোগী টাকা ফেরত দেয়নি। টাকা ধার দেওয়ার সময় অম্বুজবাবু কোনো লেখাপড়াও করেননি, তাই সদাযোগীর হয়েছে পোয়া 12। ননীগোপাল সদাযোগীর বাড়ি চিনে তার কাছে গিয়ে সে টাকা ফেরত চাইল। সদাযোগীর কিন্তু সব মনে আছে, তবুও সে আকাশ থেকে পড়ার ভান করে বলল, কই, কিছু তো মনে পড়ছে না। বটে, এই বলে ননীগোপাল তার পকেট থেকে অবশিষ্ট যে পাতাগুলো ছিল সেগুলো নিজের 2 হাতের তালুতে ঘষে তার ঘ্রাণ নিয়ে 27 বছর আগেকার সে দিনের কথা একটু ভাবতে চেষ্টা করতেই ছবিটা তার চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। ননি বলল, আপনার কি মনে আছে 27 বছর আগে যেদিন আপনি দাদুর কাছ থেকে টাকা ধার নিতে এলেন, সেদিন 2.5 বছরের আমি সেখানে উপস্থিত ছিলাম? সদাযোগী এক চোট হেসে নিয়ে বলল, বটে, তা 2.5 বছর বয়সে যা দেখেছ সব মনে তোমার? নিশ্চয়ই। সেদিন ছিল আষাঢ় মাসের 3 তারিখ, শনিবার, সপ্তমী তিথি। সেদিন 5:16 সূর্যোদয় হয়েছিল। আপনি 11টা নাগাদ আমাদের বাড়িতে এসেছিলেন। পরনে ছিল খদ্দরের পাঞ্জাবি আর পায়জামা। পাক্কা 40 মিনিট ধরে আপনি দাদুর কাছে টাকার জন্য নাকি কান্না কাঁদলেন। শুনে সদাযোগী বেশ ভড়কে গেল, তবুও মুখে বিদ্রূপের হাসি ধরে রেখে বলল, তাই নাকি? 11:15 সময় দিদিমা প্লেটে করে 4 নারকেলের বড়া নিয়ে ঘরে ঢুকলেন। তা দেখে আপনি কান্না থামিয়ে বললেন, সঙ্গে একটু গরম ভাত আর মুসুরের ডাল পাওয়া যাবে না? 12:33 আপনি 1 থালা ভাত, 1 বাটি মুসুর ডাল, সঙ্গে গোটা 8 নারকেলের বড়া সাবার করে পরপর 3.5 খানা ঢেকুর তুললেন। তারপর দাদুর কাছ থেকে টাকা নিয়ে কয়েক মাসের মধ্যেই তা ফেরত দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পুলকিত বদনে রওনা দিলেন।
সদাযোগীর মুখে হাসি গায়েব। ননীগোপালের মুখ থেকে সত্যি কথাগুলো শুনে বিস্ময়ে থ বনে গিয়েছে। সদাযোগীর বাড়ির সামনে কথা হচ্ছিল। কাণ্ড দেখতে চারপাশে পাড়া প্রতিবেশীদের ভিড় জমে গিয়েছে। সদাযোগী বলল, তুমি সব বানিয়ে বানিয়ে বলছো? বটে, তবে আরও শুনুন। টাকাগুলো পকেটে পুরে গালে একটা পান গুজে আপনি যেই আমাদের সদর দরজার বাইরে পা রেখেছেন, অমনি হঠাৎ করে করে হড়কে গেলেন। কারণ রাস্তায় গোবর ছিল, দেখতে পাননি। আর তারপর অসাবধানতা বশত আপনি একটা নেড়ি কুকুরের লেজ মারিয়ে দিলেন। তারপর সদাযোগী এবার হাঁ হাঁ করে উঠল। আর নয়, থাক থাক। কুকুরটার সেই মোক্ষম কামড় আর অত ইঞ্জেকশনের কথা ভাবলে এখনও সদাযোগীর পেট গুড়গুড় করে। হার অস্বীকার করার উপায় নেই। সদাযোগীকে 3,000 টাকা ফেরত দিতেই হলো। উপস্থিত লোকজন হুররে বলে চেঁচিয়ে উঠল। সদাযোগীর পরাজয় দেখে সবাই উদ্বাহু হয়ে নাচছে। এমন সময় মানুষের ভিড় ঠেলে ছুটে এলেন হারান কবিরাজ। ইতিমধ্যে বজ্রধারী, মাধাই দাস, হরিপদ সব জায়গায় রাষ্ট্র করে দিয়েছেন যে ননীগোপাল একটা স্মৃতি বিলোপের জবরদস্ত দাওয়াই খুঁজে পেয়েছে। সে জিনিসের গন্ধ একবার পেলেই ভুলে যাওয়া সব কথা গড়গড় করে মনে পড়ে। হারান তা জানতে পেরে ননীকে গরু খুঁজছিলেন। এখন তিনি বললেন, ওরে ননি, তোকে আর এ কথা সবার কাছে গাবিয়ে বেড়ানোর দরকার নেই। এখন সে অমূল্য রত্ন যেখানে আছে সেখানে আমাকে নিয়ে চল। ননী অবিলম্বে হারানকে নিয়ে সেই ডোবার কাছে পৌঁছে গেল। তারপর দেখল সেখানে তাদের আগে আরও একজন হাজির হয়েছে, ফুলমণি, রাখহরি গোয়ালার গরু। ফুলমণি পোড়া নারকেল গাছটার কাছাকাছি বসে নিশ্চিন্ত মনে জাবর কাটছে। ননীগোপাল গাছটাকে লক্ষ্য করে এগোলো। এদিকে আশ্চর্য লতাটা চাক্ষুষ করার জন্য হারানের আর ধৈর্য ধরছে না। যে জিনিসের গন্ধতেই মানুষের স্মরণশক্তি টগবগিয়ে ওঠে, সে জিনিস শরীরে গেলে মানুষের বোধ, বুদ্ধি, চিন্তার কী অকল্পনীয় উন্নতি না ঘটবে। এ কি! ননীগোপালের আর্তনাদ শুনে চমকে ওঠেন হারান। কি হয়েছে? লতাটা তো এখানেই ছিল। হারানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ভালো করে খুঁজে দেখ, তোর যা ভুলো মন। এখানেই তো ছিল গাছটা। ননীগোপাল জায়গাটা আঁতি পাতি করে খুঁজতে খুঁজতে বলে, ছিল তো গেল কোথায়? পাখনা মেলে উড়ে গেল, নাকি 2 পা ফেলে ছুটে পালালো, নাকি গরুতে খেয়ে নিল? আপন মনে কথাটা বলেই চমকে ওঠে ননীগোপাল। শিউরে উঠেছেন হারানো। তারপর দুজনেই ঘাড় ঘুরিয়ে ফুলমণিকে দেখলেন। বহুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। ফুলমণি নির্বিকারভাবে জাবর কাটছে। তার মধ্যে বিশেষ কোনো লক্ষণ টের পাওয়া যাচ্ছে না। হারান নিশ্চিত যে ঘাস পাতার সঙ্গে সঙ্গে লতাটাকেও খেয়ে এখন তারই জাবর কাটছে ফুলমণি। তিনি হাত পা ছড়িয়ে কাঁদতে বসলেন। হায় হায়, যে দুর্লভ জিনিস মানব কল্যাণে লাগতে পারত, তা স্রেফ গরুর জাবর হয়ে গেল। ননীগোপালও বিরস বদনে দাঁড়িয়ে। অমূল্য বস্তুটা সত্যিই জলে গেল। হাজারটা উপকারী লতা পাতা খেলেও গরু তো গরুই থাকে। এমন সময় খুব কাছেই ঢং ঢং করে ঘণ্টা পেটার শব্দ হলো। অদূরে হরিমতি হাই স্কুলে ফার্স্ট পিরিয়ডের ঘণ্টা পড়েছে। আর সেই ঘণ্টার ধ্বনি শুনে শটান উঠে দাঁড়ালো ফুলমণি।
শিংটা একবার নাড়িয়ে নিল, তারপর ডাক ছাড়ল। ননীগোপাল আর হারান একেবারে হতভম্ব। ক্লাসরুমগুলো থেকে স্যার দিদিমণিদের রোল কল শোনা যাচ্ছে। দারোয়ান স্কুলের গেট বন্ধ করে দিচ্ছে, আর তা দেখে হাম্বা হাম্বা বলে ডাকতে ডাকতে ফুলমণি ছুটছে হরিমতি হাই স্কুলের দিকে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।